বৈযুগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস এনিভল আওয়ার। বইটির আজ ষষ্ঠ পর্ব। মেয়র অভ্যস্ত ছিলেন না খেয়ে দিন কাটানোর। তিনি ওটা ভুলে গিয়েছিলেন। তার কর্মকাণ্ড মাঝে মাঝে জ্বরের লক্ষণ বা অতি উত্তেজিত অবস্থায় তিনি যেমন ছিলেন অনিয়মিত, তেমনি ছিলেন অলসতার প্রলম্বিত সময় আর একঘেয়েমিজনিত বিরক্তি। এগুলোকে সঙ্গে করে তিনি কোনো রকম লক্ষ্য ছাড়া উদ্দেশ্যহীনভাবে শহরের এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত ঘুরে বেড়াতেন, অথবা নিজেকে রুদ্ধ করে রাখতেন তার সুরক্ষিত অফিসে অনবহিত সময়ের অতিক্রমণে। সবসময় একা একা, কিছুটা ভাসমান, বিশেষ কোনো আগ্রহ ছিল না তার, অথবা কোনো সময়ই তিনি স্মরণ করতে পারতেন না কখন তিনি পরিচালিত ছিলেন নিয়মিত অভ্যাস দ্বারা। একমাত্র অপ্রতিরোধ্য তাড়নার দ্বারা প্ররোচিত হয়ে তিনি কখনো কখনো যে কোনো সময় হাজির হতেন হোটেলে, আর খেতেন যে কোনো কিছু যা তারা তাকে সরবরাহ করত। সেই দিন তিনি জর্জ আর্কাদিওর সঙ্গে লাঞ্চ করেছিলেন। তারা পুরো বিকেলটা কাটালো একসঙ্গে, যতক্ষণ না জমিগুলোর বিক্রিটা আইনসম্মত হলো। অভিজ্ঞ ব্যক্তিরা তাদের দায়িত্ব পালন করল। প্রতিনিধির নাম দেয়া হলো একটা অন্তর্বর্তীকালীন সময়ের ওপর ভিত্তি করে। প্রতিনিধি তার পদটা 2 ঘন্টার জন্য ধারণ করল। 4টার কিছু পরে তারা পুল রুমে গেল। তাদের দুজনকে তখন দেখাচ্ছিল যেন তারা ভবিষ্যতের বেদনাদায়ক হামলা দ্বারা পর্যুদস্ত হয়ে ফিরে আসছে। তাহলে আমরা এটা দ্বারা করলাম, মেয়র বলল, তার হাত দুটো ঘষতে ঘষতে। জর্জ আর্কাদিও তাকে মনোযোগ দিল না। মেয়র তাকে দেখল কাউন্টারের ওপরটা ঘিরে স্পর্শ দ্বারা ওটাকে অনুভব করতে, আর তাকে একটি অ্যানালজেসিক দিতে। 1 গ্লাস পানি, তিনি ডন রোগকে নির্দেশ করলেন। ঠান্ডা একটা বিয়ার, জর্জ আর্কাদিও তাকে সংশোধন করল কাউন্টারের ওপর তার কপালটা ঠেস দিয়ে। বা একটা ঠান্ডা বিয়ার, মেয়র ভুল সংশোধন করলেন কাউন্টারের উপরে টাকাটা রেখে। তুমি এটা আয় করলে একজন মানুষের মতন কাজ করে। বিয়ার পান করবার পর জর্জ আর্কাদিও তার আঙুলগুলো দিয়ে মাথার ছালটা ঘষাঘষি করল। ভবনটা ছিল একটা উৎসব মুখর মেজাজে। উত্তেজিতভাবে অপেক্ষা করছিল সার্কাসের কুচকাওয়াজের জন্য। মেয়র ওটা দেখলেন। পুলরুম থেকে বাদ্যবাজনার তামা আর পিতলে কাঁপতে কাঁপতে রূপালী পোশাক পরা একটা মেয়ে আলুর কন্দের মতন কান বিশিষ্ট অতি ক্ষুদ্র দেহের একটা হাতির পিঠে উঠে প্রথমে এগিয়ে এলো। তারপরে গেল ক্লাউন আর ট্রপিজ খেলোয়াড়েরা। ওটা পুরোপুরি চলে গিয়েছিল, আর সূর্যের শেষ রশ্মিটি উষ্ণ করে তুলতে শুরু করেছিল ঝকঝকে করে ঘষে মাঝে বিকাল থেকে। যখন বাজনাটা থেমে গেল, তখনও ক্ষিপ্র পদক্ষেপের লোকটা পড়তে শুরু করলো ঘোষণাপত্রটি। পুরো শহরটাকে তখন মনে হচ্ছিল মাটির গহীন থেকে অলৌকিক এক নিস্তব্ধতার ভেতরে উঠে এলো। ফাদার আনহেল, যিনি কুচকাওয়াজটা দেখলেন তার পড়ার ঘর থেকে, আর তার মাথার সাহায্যে তালে তালে বাজনাটা বাজালেন। ওই সুখের অনুভূতিটা তাকে উড়িয়ে নিয়ে গেল অতীতের শৈশব অবধি, আর তার সঙ্গে রয়ে গেল তার খাবার সময়টাতে। তারপর সেটা ঢুকলো শুরু হওয়া সাধের মায়ায়, যতক্ষণ না তিনি ছবি ঘরে ঢুকে তার কড়া চৌকিদারিটা না থামালেন, আর নিজেকে নিঃসঙ্গ অবস্থায় দেখতে পেলেন তার শোবার ঘরের ভেতরে। প্রার্থনার পরে তিনি রয়ে গেলেন বিড়বিড়িয়ে ক্ষোভ প্রকাশের এক পরমানন্দের ভেতরে, তার বেতের দোল চেয়ারটার মধ্যে। উপলব্ধি করতে পারলেন না কখন 9টার ঘা পড়ল, বা কখন ছবি ঘরের লাউডস্পিকার থেমে গেল, আর তার পরিবর্তে সেখানে জায়গা করে নিল একটা কটকটে ব্যাঙের বিচিত্র সঙ্গীত। সেখান থেকে তিনি ডেস্কে গেলেন মেয়রকে একটা তলবনামা লিখবার জন্য। সার্কাসের অভিজাত আসনের একটিতে, যেটাতে তিনি বসেছিলেন অধিকারী বাবুর পীড়াপিড়িতে। সেখান থেকে মেয়র দেখলেন শুরুর নাম্বারটিকে ট্রপিজ শিল্পীদের দ্বারা, আর দেখলেন একটা ভাঁড়ের আবির্ভাব। তারপর দৃশ্যমান হলো ক্যাসান্দ্রা, কালো মখমলের একটা পোশাক পরে, আর তার চোখ দুটো কাপড় দিয়ে বাঁধা। সে আক্রমণ জানাচ্ছিল লোকজনের ভাবনা চিন্তাটাকে ফাঁস করে দেবার। মেয়র সার্কাস থেকে ফুটলেন।
তিনি শহরটার ভেতরে তার নিত্য নৈমিত্তিক ঘোরাফেরাটা চালালেন, আর 10টায় তিনি পুলিশ ব্যারাকে গেলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল চিঠির কাগজে অতিশয় যত্নে হস্তাক্ষরে লেখা ফাদার আনহেলের তলবনামা, আনুষ্ঠানিকভাবে তাকে অনুরোধমূলক হুঁশিয়ারিপত্র। ফাদার আনহেল পরিধেয় খুলতে শুরু করেছিলেন যখন মেয়র দরজায় টোকা দিলেন। দুও, পুরোহিত বললেন, আমি এত তাড়াতাড়ি আপনাকে প্রত্যাশা করিনি। ঢোকার আগে মেয়র তার ক্যাপটা খুললেন। আমি আমার চিঠির উত্তরটা দিতে চাই। তিনি হাসলেন। তিনি তার ক্যাপটাকে ছুঁড়ে মারলেন একটা চাকতির মতন পাক খাইয়ে বেতের দোল চেয়ারটার ওপর। টাব থেকে কয়েক বোতল সোডা ঠান্ডা হওয়ার জন্য একটা মাটির পাত্রে রাখা ছিল। ফাদার তার একটা বের করলেন। আপনি কি লেমনেড খেতে পছন্দ করেন? মেয়র রাজি হলেন। আমি আপনাকে বিরক্ত করলাম, পুরোহিত বললেন, সরাসরি প্রসঙ্গে যেতে যেতে। ল্যাম্পুন সম্পর্কে আপনার উদাসীনতার বিষয়ে আমার উৎকণ্ঠাটা বলবার জন্য। তিনি এটা এমনভাবে বললেন যেন এটা রূপায়িত হয়ে আসছে একটা ঠাট্টার মতন। তবে মেয়র ওটা দিলেন অক্ষরে অক্ষরে, আর বিস্মিত স্তব্ধতায় একটি আছাড় খেলেন। ল্যাম্পুনগুলো কতটা উৎকণ্ঠায় ভরিয়ে দিতে সক্ষম হয়েছিল ফাদার আনহেলকে ওই প্রসঙ্গে নিয়ে আসতে। এটা খুবই অদ্ভুত ফাদার, আপনিও ওটাতে ঝুলতে পারেন। ফাদার আনহেল ড্রয়ারগুলোয় বোতল খুলবার চাবিটি খুঁজতে খুঁজতে বললেন, ওটা ল্যাম্পুন নয়, প্রকৃতপক্ষে আমাকে যা উদ্বিগ্ন করেছে। তিনি বললেন একটু বিভ্রান্ত হয়ে, বুঝতে পারছেন না বোতলটা নিয়ে কি করবেন। আমাকে যেটা উদ্বিগ্ন করেছে এটা এইভাবে লেখা, একটি নিশ্চিত অবিচারের বিবরণ, আর ওসবই থাকে ওগুলোর প্রত্যেকটির ভেতরে। মেয়র তার থেকে বোতলটা নিলেন, আর তিনি তার বুটের বগলসের ওপরে বাঁহাতি দক্ষতায় ওটা খুললেন, যা ফাদার আনহেলের মনোযোগ কাড়ল। তিনি বোতলের ঘাড়ে উপচে পড়তে থাকা ফেনাগুলো চাটলেন। ওখানে একটা গোপন জীবন রয়েছে, তিনি বলতে শুরু করলেন কোনো উপসংহারের ব্যবস্থা না করেই। সিরিয়াসলি ফাদার, আমি ভাবতেও পারছি না আমার কি করা উচিত। পুরোহিত তার ডেস্কে বসলেন। আপনার জানা উচিত, তিনি বললেন। তা সত্ত্বেও এটা আপনার কাছে নতুন কিছু নয়। তিনি ফাঁকা এক দৃষ্টিতে রুমটার চারদিকে পর্যবেক্ষণ করলেন, আর ভিন্ন এক কণ্ঠস্বরে বললেন, এটা হবে রোববারের আগেই কিছু একটা করবার মতন একটা বিষয়। আজ বৃহস্পতিবার, মেয়র নিশ্চিত হলেন। আমি সময়ের বিষয়ে সচেতন, পুরোহিত উত্তর দিলেন, আর তিনি লুকানো এক প্ররোচনায় যোগ করলেন, তবে সম্ভবত দায়িত্ব প্রতিপালনের জন্য এটা আপনার জন্য দীর্ঘমেয়াদী কোনো সময় নয়। মেয়র বোতলের গ্রীবাটাকে টুইস্ট নাচাবার চেষ্টা করলেন। ফাদার আনহেল তাকে পর্যবেক্ষণ করলেন রুমের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে। ধ্যানমগ্ন, গম্ভীর আর হালকা পাতলা শরীরের, বয়সের কোনো চিহ্ন ছাড়াই তিনি তাকে উপলব্ধি করলেন সুস্পষ্টহীন একটা বোধের। অবশ্য আপনি এটাও ধরতে পারেন, তিনি আবারও মতামত দিলেন, এটা ব্যতিক্রমী কোনো আলোচ্য বিষয় নয়। যখন ঘণ্টাঘরে 11টার ঘা পড়ল, মেয়র অপেক্ষা করলেন শেষ অনুরণনটি হারিয়ে যাওয়া পর্যন্ত, আর তখন তিনি পুরোহিতের দিকে ঝুঁকলেন। তার হাত দুটো ডেস্কের ওপর বিশ্রাম নিচ্ছিল। তার মুখটায় রয়ে গিয়েছিল সেই একই অবদমিত দুশ্চিন্তা যা তার কণ্ঠস্বরটি ফাঁস করল। একটা বিষয় লক্ষ্য করুন ফাদার, তিনি শুরু করলেন। শহরটা শান্ত, জনসাধারণের কর্তৃপক্ষের ওপর আস্থা আসতে শুরু করেছে। এই সময় এমন অল্প গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্যে যে কোনো প্রকারের বল প্রয়োগ হতে পারে বড় একটা ক্ষতির সমূহ সম্ভাবনার কারণ। ফাদার আনহেল তার মাথার সাহায্যে সম্মতি জানালেন। তিনি ব্যাখ্যা করবার চেষ্টা করলেন, আমি ব্যবস্থা গ্রহণের জন্য অর্পণ করেছি সর্বজনীন পন্থায় বিশ্বাসযোগ্য কর্তৃপক্ষের কর্মপন্থাটি। যাই হোক না কেন, মেয়র বলে চললেন, তার ভঙ্গিমাটি পরিবর্তন না করি। আমি পরিস্থিতিটা বিবেচনার ভেতরে রাখছি। আপনি জানেন আমার এখানে 6 জন পুলিশকে তালাবদ্ধ করে রাখা হয়েছে ব্যারাকে। কোনো কিছু না করেই তারা বেতন খাচ্ছে। আমি তাদেরকে কাজে লাগাতে ব্যর্থ। আমি তা জানি, ফাদার আনহেল বললেন। আমি কোনো কিছুর জন্য আপনাকে দোষারোপ করছি না। যথার্থ, মেয়র বলে চললেন, ফাদারের দুর্দম বাধার প্রতি নিস্পৃহ হয়ে। এটা কারো কাছেই গোপন নয় যে তাদের 3 জন নিকৃষ্ট অপরাধী জেল থেকে ছাড়া পেয়ে আর ভোল পাল্টে এখন পুলিশ সেজেছে। সে কারণে
আমি আগুন নিয়ে খেলতে চাচ্ছি না ওদেরকে রাস্তায় রাস্তায় ভূত শিকারের জন্য ছেড়ে দিয়ে। ফাদার আনহেল তার বাহু দুটো খুললেন। অবশ্যই, অবশ্যই, তিনি স্বীকার করলেন সুস্পষ্টভাবে। ওটা স্বাভাবিকভাবে প্রশ্নই ওঠে না। তবে কেন আপনি সাহায্য নেবেন না? দৃষ্টান্ত আছে এমন সৎ নাগরিকদের কাছে? মেয়র প্রসারিত হলেন। বোতল থেকে হতোদ্যমে গলৎকরণ করলেন পানীয়। তার বুক আর পিঠ ছিল ঘামে ভেজা, ঝবঝবে। তিনি বললেন, সৎ নাগরিক? আপনি তাদের যে নামেই ডাকেন, তারা হাসতে হাসতে মরে যাচ্ছে ল্যাম্পুনগুলোর উপরে। তাদের সবাই না। তাছাড়া এটা মোটেও উপাদেয় নয় যে সাধারণ কোনো কিছুর ওপরে লোকজনকে বিপদ সংকেত দেয়া, যা শেষ পর্যন্ত কোনো গুরুত্বই বহন করে না। তাই খোলাখুলি বলছি ফাদার, তিনি শেষ করলেন খোশ মেজাজে, আজকের রাত পর্যন্ত এটা আমার মাথায় আসেনি যে আপনি এবং আমি এই বিশৃঙ্খলা নিয়ে কোনো কিছু করতে যাব। ফাদার আনহেল ধারণ করলেন মাতৃসুলভ এক অভিব্যক্তি। একটা সন্দেহাতীত মুহূর্ত পর্যন্ত আমি আছি, তিনি উত্তর দিলেন আর শুরু করলেন কষ্টসাধ্য একটা কাজ, যাতে বক্তব্যের সত্যতা ছিল প্রতিবাদ করে কাজে লাগানো হিতোপদেশের পরিণতি প্যারা, যা তিনি মনস্তাত্ত্বিকভাবে সুবিন্যস্ত করে রেখেছিলেন আগের দিন বিধবা অ্যাসিসের সঙ্গে লাঞ্চের সময়। এটা একটা প্রশ্ন, যদি কেউ এভাবে বলে। তিনি পৌঁছে গেলেন শেষ বিন্দুতে, সন্ত্রাসবাদের ঘটনার ক্ষেত্রে নৈতিকতা অনুসারে। মেয়র খোলা একটি মুচকি হাসি দিলেন। চমৎকার, চমৎকার। তিনি মাঝপথে তাকে বাধা দিলেন। আর এটা এক টুকরো কাগজে দর্শনতত্ত্ব ফলাবার ব্যাপার নয়, ফাদার। ডেস্কের উপরে শেষ না করা বোতলটি রাখতে রাখতে তিনি আপোস করলেন তার সবচেয়ে মুগ্ধকর আচরণে। আপনি যদি এই প্রক্রিয়ায় আমাকে বিষয়গুলোতে যুক্ত করেন, আমরা অবশ্যই দেখব কি করতে পারি। ফাদার তাকে ধন্যবাদ জানালেন। এটা পুরোপুরি তৃপ্তিকর ছিল না যেভাবে তিনি প্রকাশ করলেন। ওরকম একটি দুশ্চিন্তার সঙ্গে নিয়ে রোপারে গির্জার উঁচু বেদিতে উঠবার মেয়র তাকে বুঝতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে দেরি হয়ে যাচ্ছিল, আর তিনি কেবল পুরোহিতকে নিশির পেঁচাই বানাচ্ছেন। ঢোলটি গড়গড় শব্দে পুনরায় আবির্ভূত হলো, অতীতের থেকে বেরিয়ে কোনো এক ভূতের মতন করে। ওটা সকাল 10টার সময় ফেটে পড়ে পুলরুমের সামনের বাইরে, আর শহরটাকে নিক্তির কাটার ঠিক মাঝখানে ঝুলিয়ে রাখল মাধ্যাকর্ষণের বিপরীতে, যতক্ষণ না 3টি শক্তিশালী সতর্কবাণী সবশেষে বাজল আর অমঙ্গলের আশঙ্কাটি পুনরায় গেড়ে বসল। মরণ! ভয়ে বিধবা মতিয়াল অকস্মাৎ উক্তি করে উঠল। দরজা জানলাগুলো খুলে যাওয়া আর সবখান থেকে স্রোতের মতন লোকজনদের স্কোয়ারের ভেতরে ঢুকে পড়া দেখতে দেখতে মরণ স্বয়ং এসে হাজির। তার প্রাথমিক অনুভূতির ধাক্কাটা সামলে উঠে সে ঝুল বারান্দার পর্দাটা সরিয়ে পর্যবেক্ষণ করল তুমুল শোরগোলটাকে, যা চারদিক থেকে ঘিরেছিল পুলিশটিকে, যে প্রস্তুতি নিচ্ছিল ডিক্রিটি পড়বার। সমগ্র স্কোয়ারটায় নেমে আসে বিপুল নিস্তব্ধতা ঘোষকের কণ্ঠস্বরটির জন্য। মনোযোগ সত্ত্বেও যেটার দ্বারা সে শুনতে চেষ্টা করল, বিধবা মতিয়াও শুধু 2টি শব্দ বুঝে উঠতে পারল। বাড়ির ভেতরের কেউই তাকে বলতে পারল না ওটা কি বিষয়ে। ডিক্রিটি পড়ে শোনানো হয়েছিল, সেই একই কর্তৃত্বপরায়ণ আচার অনুষ্ঠানের সাথে যেভাবে সবসময় তা তারা পড়ে থাকে। নতুন একটা আদেশ আধিপত্য বিস্তার করল পৃথিবীতে, আর বিধবা কাউকেই খুঁজে পেল না যে ওটা বুঝতে পেরেছিল। রাধুনী আতঙ্কিত হলো তার ফ্যাকাশে অবস্থা দেখে। হুকুমটা কি বিষয়ে ছিল? ওটা আমিও খোঁজ নিতে চেষ্টা করলাম, কিন্তু কেউই কিছু জানে না। নিশ্চয়ই, বিধবা যোগ করল, আজ পর্যন্ত দুনিয়াটা দুনিয়াই রয়ে গেছে, কিন্তু কোনো ডিগ্রি কখনোই ভালো কিছু বয়ে আনেনি। তখন রাধুনী রাস্তায় বের হলো আর ফিরে এলো পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে। ওই রাত থেকে শুরু হচ্ছে, আর যতক্ষণ না পর্যন্ত যে কারণে বিক্রিটা জারি হলো তার না থামছে, ততক্ষণ পর্যন্ত একটা সান্ধ্য আইন পুনঃপ্রতিষ্ঠিত হলো। কেউই রাস্তায় বেরোতে পারবে না রাত 8টার পর থেকে ভোর 5টা অবধি, মেয়র কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র ছাড়া। পুলিশের নির্দেশ আছে তারা রাস্তায় কাউকে দেখলে হল্ট বলে 3বার ডাকবে, এবং তারা যদি তাদের নির্দেশ পালন না করে তাহলে তাদের গুলি করার নির্দেশ আছে। মেয়র পাহারার ব্যবস্থাটা সংগঠিত করবেন নাগরিকদের জন্য,
তার দ্বারা নিয়োগপ্রাপ্তদের নিয়ে। তারা রাত পাহারা দেবে পুলিশের সহযোগিতায়। তারা নখ খুঁড়তে খুঁড়তে বিধবা মতিয়াল জানতে চাইল কী কারণে এ পদক্ষেপ। তারা এটা ডিক্রিতে খুঁটিয়ে ব্যাখ্যা করেনি, রাধুনী উত্তর দিল। তবে প্রত্যেকেই বলছে এটা ল্যাম্পুনগুলোর জন্য। আমারও এমনটাই মনে হয়, ভার্ত বিধবা বললেন। মরণ এই শহরটিকেই খেয়ে বাঁচছে। সে মিস্টার চার্মিচেলকে ডেকে পাঠালো। তারপর বহু দূরের অতীতে নিমজ্জিত একটা শক্তির আজ্ঞা পালনের চেয়ে গভীরে প্রবিষ্ট এক প্ররোচনায় নির্দেশিত হয়ে সে নিজেই স্টোররুম থেকে তামার বল্টুসহ চামড়ার তোরঙ্গটি বয়ে নিয়ে গেল শোবার ঘরে, যা হোসে মতিয়াল নিজের জন্য কিনেছিল একমাত্র প্রমোদ সফরের কাজে তার মৃত্যুর 1 বছর আগে। জিনিসপত্র রাখবার ছোট কক্ষটার বাইরে সে কিছু পোশাক, অন্তর্বাস আর জুতো নিল, আর সবকিছু রাখল পরিপাটিভাবে তোরঙ্গের তলায়। যখন সে এটা করল, সে পেতে শুরু করেছিল বিশ্বাসের এক পরম অনুভূতি, যা সে অনেকবার স্বপ্ন দেখেছে। কল্পনা করছিল নিজেকে এই শহরটি আর এই বাড়ি থেকে বহু দূরে, একটি রুমের ভেতরে একটি চুলো নিয়ে, আর চিরসবুজ গাছপালায় ছাওয়া সমতল থেকে একটু উঁচুতে অবস্থিত ছোট্ট একটি টেরাসে, যেখানে সে জন্মাবে অরিগানো, রঞ্জন কাজে ও ঔষধে ব্যবহৃত সুগন্ধি গুল্ম বিশেষ, যেখানে তারই শুধু অধিকার আছে হোসে মতিয়ালকে স্মরণ করবার, আর যেখানে তার একমাত্র উৎকণ্ঠা হবে তার মেয়েদের কাছ থেকে আসা চিঠিগুলো পড়বার জন্যে সোমবার বিকেল তার জন্য প্রতীক্ষা করা। সে পোশাক রাখল, একমাত্র সেগুলোই যা অপরিহার্য: কাঁচি, আঠালো টেপ আর আয়োডিনের ছোট বোতলটি, আর সেলাইয়ের জিনিসপত্র সহ চামড়ার কোষ্টি, আর তারপরে তার জপমালা আর প্রার্থনা বই সহ জুতোর বাক্সটি। আর সে ইতিমধ্যেই যে ধারণাটির দ্বারা নিদারুণ যন্ত্রণা ভোগ করল যে যেটুকু নিলে ঈশ্বর তাকে ক্ষমা করতে পারেন, সে তার চেয়ে অধিক জিনিস নিচ্ছিল। তারপর সে একটি মোজার ভেতরে ঢুকিয়ে রাখল প্লাস্টারের সেন্ট রাফায়েলটি, ওটাকে সাবধানে তার কাপড়ের মধ্যে গুছিয়ে রাখল, আর তোরঙ্গটি তালাবদ্ধ করল। যখন মিস্টার চার্মিচেল এসে পৌঁছল, সে বিধবাকে দেখতে পেল তার সবচেয়ে নিরহংকার পোশাকটি সে পরেছে। ওই দিন প্রতিশ্রুতিবহ প্রতীকী চিহ্নের মতন মিস্টার চার্মিচেল তার ছাতাটা বহন করছিল না, কিন্তু বিধবা এটা খেয়াল করল না। তার পকেট থেকে সে বের করল বাড়ির সমস্ত চাবিগুলো, প্রত্যেকটিকে শনাক্ত করবার উপায়গুলো একটি কার্ডবোর্ডের টুকরোয় টাইপ করা, আর ওগুলো তাকে দিতে দিতে বলল, হোসে মতিয়ালের পাপময় দুনিয়াটাকে আমি আপনার হাতে স্থাপন করলাম, এটা দিয়ে আপনার যা করতে ইচ্ছে করুন। মিস্টার চার্মিচেল অনেক দিন ধরে এই মুহূর্তটির জন্য আতঙ্কিত ছিল। আপনি বলতে চাচ্ছেন, সে বলবার জন্য শ্রাগ করল, যে আপনি কোথাও চলে যেতে চান যে সময়টাতে এই সমস্ত বিষয়গুলো ঘটছে? বিধবা তাকে উত্তর করল শান্ত একটি কণ্ঠস্বরে, তবে পুরোপুরি সুস্পষ্টভাবে, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। মিস্টার চার্মিচেল তার শঙ্কা ও উত্তেজনা প্রকাশ না করে সংশ্লিষ্ট পরিস্থিতিটা বর্ণনা করল। হোসে মতিয়ালের ভূসম্পত্তি এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। অনেকগুলো বিষয় সম্পত্তি অর্জিত হয়েছে কিছু পুরনো পদ্ধতিতে, আর সময়ের অভাবে আনুষ্ঠানিকতা পালন করা হয়নি, যা আইনসম্মতভাবে অনিশ্চিত অবস্থায় রয়ে গেছে। যে পর্যন্ত না আদেশ হবে ওই বিশৃঙ্খল দুর্ভাগ্যটির, যেগুলো হোসে মতিয়াল, এমনকি তার নিজেরও অনিশ্চয়তাসূচক ধারণা ছিল না তার শেষ বছরগুলোর ভেতরে, ওটা নিষ্পত্তি করা অসম্ভব হবে উত্তরাধিকারের। সবচেয়ে বড় ছেলে রয়েছে জার্মানিতে তার কনসুলার পদে, এবং 2 মেয়ে মুগ্ধ হয়ে আছে প্যারিসের উত্তম খাদ্য আর আরাম আয়েশে। তাদের ফিরে আসতে হবে, অথবা কাউকে প্রতিনিধিত্বের ক্ষমতা দিতে হবে তাদের অধিকার মূল্যায়নের উদ্দেশ্যে। ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই সে বিক্রি করতে পারবে না। ক্ষণিকের গোলকধাঁধার আলোকসজ্জায় যেখানে সে 2 বছরের জন্য হারিয়ে গিয়েছিল, তা ওই সময়ে বিধবা মতিয়ালকে টলাতে পারল না। এটা কোনো ব্যাপার নয়, সে দৃঢ় কণ্ঠে ঘোষণা করল। আমার ছেলেমেয়েরা ইউরোপে সুখে আছে, আর এই অসভ্য বর্বরদের দেশটিকে নিয়ে তারা কিছুই করতে চায় না। তারা এভাবেই বলে। আপনি যদি চান মিস্টার চার্মিচেল, আপনি এই বাড়িতে যা কিছু পান সেগুলো বের করে একটা আঁটি বানান, আর ওটাকে ছুঁড়ে ফেলে দিন জঞ্জালে। মিস্টার চার্মিচেল তাকে দ্বিমত করল না। এই অজুহাতে যে যাই হোক না কেন, সামান্য ওই জিনিসগুলো প্রস্তুত হয়েছিল যাত্রার উদ্দেশ্যে, আর সে ডাক্তারকে ডেকে আনতে গেল।
এখন আমরা দেখব তোমার দেশপ্রেমিকের অনুভূতিটা কি দিয়ে তৈরি, গার্ডিওলা। নরসুন্দরটি আর একদল লোকজন খোশ গল্প করছিল নাপিতের দোকানে, আর তারা তাকে দরজায় দেখবার আগেই মেয়র তাদের শনাক্ত করল। আর জনগণ তোমরাও। তিনি আঙ্গুলি নির্দেশ করলেন দুজন নবীন যুবককে। আজ রাতে তোমাদের প্রয়োজন হবে রাইফেলগুলো, যেগুলো তোমরা খুব করে পেতে চেয়েছো। আমাদের দেখাতে হবে তোমরা কত বেশি জঘন্যভাবে ওটা আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে ধরো। এটা ছিল অসম্ভব তার কথার আন্তরিক স্বরটিকে ভুল বোঝা। তার চাইতে একটা ঝাঁটাই সবচাইতে উত্তম, নরসুন্দরটি উত্তর দিল। ডাইনি খেদানোর জন্য ঝাঁটার চেয়ে ভালো কোনো রাইফেল আর হয় না। সে এমনকি তার দিকে তাকালো না। যদিও সে সকালের প্রথম খরিদ্দারটির ঘাড় মুটকেছে, তবুও সে মেয়রকে পাত্তা দিচ্ছিল না। একমাত্র যখন সে তাকে দেখল দলের ভেতরে যাচাই করছে কে কে সংরক্ষিত সেনাদলের সদস্য ছিল, আর সেই কারণে রাইফেল চালাতে পারবে নরসুন্দরটি, তখন বুঝতে পারল বস্তুত সে ছিল বাছাই হয়ে যাওয়াদেরই একজন। এটা কি সত্যি লেফটেন্যান্ট যে আপনি আমাদের এই বিশৃঙ্খলায় সম্পৃক্ত করতে যাচ্ছেন? সে জিজ্ঞেস করল। আহ, মরণ, মেয়র উত্তর দিলেন। তুমি তোমার জীবনটা ব্যয় করলে একটা রাইফেলের জন্য ফিসফিসিয়ে, আর এখন ওটার একটা তুমি পেয়েছ, আর সেটা তুমি বিশ্বাস করতে পারছো না। তিনি নাপিতের সামনে থামলেন, যেখান থেকে তিনি আয়নার ভেতরে কর্তৃত্ব করতে পারবেন পুরো দলটিকে। সিরিয়াসলি, তিনি বললেন, গলার স্বরটি বদলিয়ে কর্তৃত্ব পরায়ণের এক কণ্ঠস্বরে। আজ বিকেল 6টায় প্রথম শ্রেণীর সংরক্ষিত সেনাদলের সদস্যরা ব্যারাকে রিপোর্ট করবে। নরসুন্দরটি আয়নার ভেতরে তার মুখোমুখি হলো। যদি হঠাৎ করে আমার নিউমোনিয়া হয় তাহলে কি করব? সে জানতে চাইল। আমরা তোমাকে জেলের ভেতরে সারিয়ে তুলব, মেয়র উত্তর দিলেন। পুলরুমের ভেতরের ফোনোগ্রাফটি মুচড়িয়ে বের করছিল সমকালের অশ্রুসিক্ত একটি বলির। জায়গাটা ছিল ফাঁকা, তবে কিছু টেবিলের উপরে ছিল কয়েকটা খালি বোতল আর অর্ধেক পরিমাণে খালি করা কিছু গ্লাস। এখন এটা যেহেতু পরিষ্কার, ডন রোগ বলল, মেয়রকে ঢুকতে দেখে, এটা প্রকৃতপক্ষে সত্যি একটি বিশৃঙ্খলা। আমাদের 7টায় বন্ধ করতে হবে। মেয়র সোজাসুজি রুমের পেছনটায় গেলেন, যেখানে তাসের টেবিলটিও ছিল জনমানব শূন্য। তিনি টয়লেটের দরজাটা খুললেন, স্টোররুমের ভেতরটা দেখলেন, তারপরে বাড়ি ফিরে এলেন। স্ট্রোকার টেবিলটা অতিক্রম করে তিনি অপ্রত্যাশিতভাবে কাপড়টা তুললেন, যা ওটাকে ঢেকে রাখে। এটা বলতে বলতে, চুলকুনিটা বন্ধ করো। দুটি বালক টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো তাদের প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে। তাদের একজন ছিল ফ্যাকাশে, অন্যজন আরও কম বয়সী। তার কান দুটো ছিল পুরোটা লাল। মেয়র তাদের আলতোভাবে ধাক্কা দিলেন প্রবেশদ্বারের টেবিলটার দিকে। সুতরাং তুমি ইতিমধ্যেই বুঝতে পেরেছ, তিনি তাদের বললেন। 6টার সময় ব্যারাকে। ডন রোগ থেকে গিয়েছিল কাউন্টারের পেছনে। এই হজবরলতে, সে বলল, যে কেউই জড়িয়ে পড়তে পারে চোরা কারবারিতে। ওটা শুধু 2 অথবা 3 দিনের ব্যাপার, মেয়র বললেন। ছবিঘরের ম্যানেজার পেছন থেকে এগিয়ে এসে কোনাটায় তাকে জড়িয়ে ধরল। এ সবই আমি চেয়েছিলাম, সে উচ্চস্বরে বলল। 12 ঘন্টার পরে একটা রণভেরি। মেয়র তার কাঁধটাকে চাপড়ালেন আর চেষ্টা করলেন চলতে থাকার। আমি আপনাকে হটাতে যাচ্ছি, তিনি বললেন। আপনি তা পারেন না, ম্যানেজার স্বীকার করল না। সিনেমা পাবলিক সার্ভিস নয়। অবরোধের এক পর্যায়ে মেয়র বললেন, এমনকি সিনেমাকেও পাবলিক সার্ভিসের অন্তর্ভুক্তিকরণের ঘোষণা দেয়া হতে পারে। একমাত্র তক্ষুনি তিনি তার মৃদু হাসিটাকে নিয়ন্ত্রণে আনতে পারলেন, আর তিনি ব্যারাকের সিঁড়িতে দৌড়ে উঠে গেলেন একসঙ্গে 2টো করে ধাপ ভেঙে ভেঙে। তারপর যখন তিনি দোতলায় পৌঁছালেন আর তার বাহু দুটো খুললেন, অমনি পুনরায় উচ্চস্বরে হেসে উঠলেন। ভাড়াচ্চোদা শালা, তিনি অকস্মাৎ উক্তি করলেন। আর আপনি? একটি ভাঁজ চেয়ারের ভেতরে ভাঁজ হয়ে প্রাচ্যের কোনো এক সম্রাটের নিরুদ্বেগ আর নির্লিপ্ততা নিয়ে বসেছিল সার্কাসের অধিকারী বাবু। সে এমন পরমানন্দে নাবিকদের পাইপ টানছিল যেন সে তাই, আর সে যেন অবস্থান করছে স্বয়ং তার নিজেরই বাড়িতে। সে ওভাবেই মেয়রকে বসবার জন্যে সংকেত দিল। আসুন, আমরা ব্যবসার কথাটা বলাবলি করি, লেফটেন্যান্ট। মেয়র একটি চেয়ার ওঠালেন আর বসলেন তার সামনে। রঙিন পাথর বিছানো হাতের ভেতরে পাইপটা ধরে অধিকারী বাবু তাকে বিভ্রান্তিকর একটা ইঙ্গিত করল। আমরা কি সম্পূর্ণ খোলাখুলিভাবে কথা বলতে পারি?
মেয়র মাথা নুয়ে সম্মতি জানালেন সে পারে। আমি এটা বুঝতে পারি গতদিনে যখন আপনাকে সেভ করতে দেখেছিলাম। অধিকারী বাবু বলল, ঠিক আছে তাহলে। আমি কিন্তু লোকজনকে বুঝতে অভ্যস্ত, আর আমি এখন জানি যে এই কারফিউ আপনার জন্য। মেয়র তাকে পরীক্ষা করছিলেন মজালোটার একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। অন্যদিকে আমার জন্য খরচের খাতটা বহাল থাকছে, আর খাওয়াতে হচ্ছে ১৭ জন মানুষ আর ৯টি জীবজন্তুদের। এটা পুরোপুরি একটা বিপর্যয়। তো আমার প্রস্তাব, অধিকারী বাবু উত্তর দিল, আপনি 11টা থেকে কারফিউ বলবৎ করুন, আর সন্ধ্যের শোর লাভটা আমরা ভাগাভাগি করে নিই। মেয়র তার মৃদু হাসিটা চালিয়েই গেলেন চেয়ারে, তার অবস্থানটা না বদলে। আমার ধারণা, তিনি বললেন, এটা আপনার জন্য মোটেই কঠিন কোনো কাজ ছিল না, এমন একজনকে খুঁজে বের করা যে বলেছিল আমি একজন চোর। এটা একটা যুক্তিসম্মত ব্যবসায়িক লেনদেন। অধিকারী বাবু প্রতিবাদ করল। সে লক্ষ্য করল না কোন মুহূর্তে মেয়র ধারণ করেছেন গম্ভীর একটি অভিব্যক্তি। আমরা এটা নিয়ে সোমবারে কথা বলবো, লেফটেন্যান্ট বললেন যথার্থ অন্যায্যভাবে। সোমবারে? ততদিনে আমার প্রয়োজন হবে আমার নিজের গায়ে চামড়াটাই বন্ধক রাখার। অধিকারী বাবু উত্তর করল, আমরা ভীষণ গরিব। মেয়র তাকে সিঁড়িতে নিলেন, তার কাঁধের ওপরে মৃদু চাপড় মারতে মারতে। আমাকে বলার কোনো প্রয়োজন নেই, তিনি বললেন, আমি ব্যবসা সম্পর্কে সবই জানি। সিঁড়ির পাশে এসে তিনি একবারের জন্য একটি সহানুভূতির স্বরে বললেন, ক্যাসান্দ্রাকে আজ রাতে আমার কাছে পাঠিও। অধিকারী বাবু তার মুখোমুখি হতে চেষ্টা করল, কিন্তু তার কাঁধের উপরের হাতটি প্রয়োগ করছিল নিষ্পত্তিমূলক পীড়ন। অবশ্যই, সে বলল। ওহ, তবে ওটা বিয়োগ হবে। তাকে পাঠিও কিন্তু, মেয়র জোরের সঙ্গে বললেন, আর আগামীকাল আমরা কথা বলবো। মিস্টার বেঞ্জামিন তার আঙুলের ডগা দিয়ে দরজার পর্দাটা ঠেলে দিল, তবে সে বাড়িটার ভেতরে গেল না। সে হঠাৎ উক্তি করল লুকানো এক উত্তেজনার বশে, জানলাগুলো নোরা। নোরা জ্যাকব পূর্ণবিকশিত আর প্রকাণ্ড পুরুষের মতন করে ছাটা চুল সহ থাকবার আধো অন্ধকার ঘরে বৈদ্যুতিক ফ্যানের সামনে শুয়েছিল। সে লাঞ্চ করবে বলে মিস্টার বেঞ্জামিনের জন্য অপেক্ষা করছিল। ডাকটি শুনতে শুনতে সে কষ্ট করে উঠল আর রাস্তার দিকে 4টি জানলা খুলল। উত্তাপের একটি সন্ত্রাস রুমের ভেতরে প্রবেশ করল। টালি নির্মিত এক সমকোণে একটা ময়ূর অনির্দিষ্টভাবে ডাকাডাকি করছে। ঘরের আসবাবগুলো ছিল ফুল আঁকা কাপড়ে আবৃত। ঘরের সবকিছু সবিস্তারে নির্দেশ করছিল বিলাসিতার একটি গরিব সংস্করণ। সত্যটা কি? নোরা জানতে চাইল। লোকজন কি বলছে? তারা অনেক বিষয়ে বলছে। বিধবা মতিয়ালের সম্পর্কে? নোরা জ্যাকব আরো সুস্পষ্ট করল। তারা চারদিকে বলতে বলতে যাচ্ছে যে তিনি পাগল হয়ে গেছেন। আমার মনে হয় তিনি এখন কিছু সময়ের জন্য পাগল হয়েছেন, মিস্টার বেঞ্জামিন বলল, আর যোগ করল কোনো অনুমানের ধকল ছাড়াই। কারণ সেটা এভাবে প্রমাণ করে আজ সকালে তিনি তার ঝুল বারান্দা থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। অন্য প্রান্তের শেষে এক জায়গাতে স্থাপন করা টেবিলটি পুরোপুরি দৃশ্যমান ছিল রাস্তা থেকে। ঈশ্বরের শাস্তি, বলল নোরা জ্যাকব, লাঞ্চটা পরিবেশনের জন্য হাত দুটো চাপড় মেরে। সে বৈদ্যুতিক পাখাটাকে নিয়ে এলো খাবার ঘরের ভেতরে। সকাল থেকে এখন পর্যন্ত বাড়িটা ভিড়ে উপচে পড়েছে, মিস্টার বেঞ্জামিন বলল। এটা অবশ্য বাড়ির ভেতরটা দেখার একটা ভালো সুযোগ, উত্তর দিল নোরা জ্যাকব। একটা কালো মেয়ে, তার মাথা ভর্তি লাল গেরোর রামধনু, সে ধুমায়িত স্যুপটা বয়ে আনল টেবিলে। কুকড়ো ছানার গন্ধ হানা দিল খাবার ঘরটিতে, আর গরম হয়ে উঠল আরও অসহ্য রকমের। মিস্টার বেঞ্জামিন তার ন্যাপকিনটা কলারে গুজতে গুজতে বলতে থাকল, তোমার সুস্বাস্থ্য কামনায়। সে ভীষণ গরম চামচ থেকে খেতে চেষ্টা করল। ওটাকে ফু দাও, বোকামি করো না, নোরা অস্থিরভাবে বলল। আর দয়া করে তোমার জ্যাকেটটা খুলে ফেলো। দ্বিধার ভূতগুলো জানলা দিয়ে ঘরের ভেতরে আসার সম্ভাবনা নেই, বরং গরমটাই আমাদের মরণ হতে পারে। এটা এখন আগের যে কোনো অবস্থার চেয়ে আরও অনেক বেশি জরুরি, সে বলল। কেউই বলতে পারবে না যে সে রাস্তা থেকে দেখেনি আমার প্রতিটি নড়াচড়া যখন আমি তোমার বাড়িতে। নোরা তার জমকালো মুখ ভ্যাংচানো সাদৃশ্য মৃদু হাসিতেই বিকশিত করল, গালাদের মতন দাঁতের মাড়ি সহ। এটা হাসির কোনো ব্যাপার নয়, সে অকস্মাৎ উক্তি করল। ব্যাপারটা আমার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ তা হলো তারা যা ইচ্ছে তাই বলতে পারে।
যখন সে স্যুপটা খেতে সমর্থ হলো, সে কথা বলতে থাকলো বিরামের সময়টুকুতে। আমার খারাপ লাগবে। সত্যিকারে তারা মনিকা সম্পর্কে কি বলবে? সে উপসংহার টানল, তার 15 বছরের কন্যার বিষয়টি উল্লেখ করে, যে অদ্যাবধির ছুটিতে বাড়ি আসেনি। সে প্রথমবারের মতো পড়াশোনা করতে গিয়েছে। তবে তারা আমার সম্পর্কে আর এমন কোনো কিছু বলতে পারে না যা প্রত্যেকে ইতোমধ্যে জানে না। মিস্টার বেঞ্জামিন তার কাছে প্রকাশ করল না তার স্বভাবজাত বৈরী মতামত প্রকাশের দৃষ্টিটি। তারা চুপচাপ তাদের স্যুপটা খেতে লাগলো। টেবিলে 6 ফুট দূরত্ব দ্বারা পৃথক হয়ে সবচেয়ে কম দূরত্ব যেটা বেঞ্জামিন সবসময় অনুমতি পেয়েছে, বিশেষভাবে লোকজনের ভেতরে। যখন নোরা পড়াশোনা করতে চলে গিয়েছিল 20 বছর আগে, সে তাকে মাঝে মাঝে দীর্ঘ আর গতানুগতিক চিঠি লিখত। নোরা যেগুলোর উত্তর দিত প্রবল আবেগপূর্ণ ক্ষুদ্র চিঠিতে। এক ছুটিতে একটি পিকনিকে নেস্টর জ্যাকব পুরোপুরি মাতাল হয়ে তাকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল পণ্য গবাদি পশু ধরবার খোয়ারের ভেতরে, আর তার উদ্দেশ্যে ঘোষণা করেছিল মাঝামাঝি কোনো বিকল্প কিছু না রেখে, যদি তুমি আমাকে বিয়ে না করো আমি তোমাকে গুলি করে মারব। তারা বিয়ে করেছিল ছুটির শেষে। 10 বছর পরে তারা আলাদা হয়েছিল। যাই হোক না কেন, মিস্টার বেঞ্জামিন বলল, কোনোই কারণ নেই লোকজনের কল্পনাগুলোকে বন্ধ দরজার সাহায্যে জাগিয়ে তোলার। সে দাঁড়ালো যখন সে শেষ করে ফেলেছিল তার কফিটা। আমি যাচ্ছি, সে বলল। মিনা নিশ্চয়ই অস্থির হয়ে উঠবে। দরজা থেকে তার হ্যাটটা পড়তে পড়তে সে হঠাৎ বলল, এ বাড়িটা আগুনে পুড়ছে। এটাই যা আমি তোমাকে বলে আসছি, নোরা বলল। সে অপেক্ষা করল যে পর্যন্ত না শেষ জানালাটি দিয়ে সে তাকে দেখল তার চলে যাওয়াটাকে এক প্রকার আশীর্বাদের সাথে। অতঃপর সে ফ্যানটাকে শোবার ঘরের ভেতরে বয়ে আনল, দরজাটা আটকালো আর পুরোপুরি কাপড় চোপড় খুলে ফেলল। শেষে প্রতিদিনের মতন লাঞ্চের পরে সে প্রবেশ করল সংযুক্ত বাথরুমে আর বসল টয়লেটের ওপরে, একাকী তার নিজস্ব গোপনীয়তার সঙ্গে। দিনে 4 বার সে নেস্টর জ্যাকবকে দেখেছিল বাড়িটাকে অতিক্রম করতে। প্রত্যেকেই জানত যে সে অন্য একটি মহিলার সঙ্গে বাস করছে, আর তার মাধ্যমে সে পেয়েছিল 4টা বাচ্চা। আর সে বিবেচিত ছিল একজন আদর্শ বাবা হিসেবে। গত কয়েক বছরে কখনো কখনো সে বাড়িটির পাশ দিয়ে চলে গেছে বাচ্চা কাচ্চা সহ, তবে কখনোই মহিলাটিকে সঙ্গে নিয়ে নয়। সে তাকে দেখেছিল রোগা হতে, বুড়ো আর মলিন হতে, এবং পরিণত হতে এমন একজন আগন্তুকে যার বিগত সময়ের অন্তরঙ্গতাকে মনে হতো অবিশ্বাস্য। কখনো কখনো তার একাকী নিঃসঙ্গ সিয়েস্তায় সে তাকে পুনরায় কামনা করত যন্ত্রণাদায়ক এক অবস্থার ভেতরে, তাকে বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া দেখে নয়, বরং মনিকার জন্মের পূর্ববর্তী সময়টার কথা ভেবে, যখন জ্যাকবের ক্ষণিকের আর গতানুগতিক প্রেম জ্যাকবকে তার কাছে তখনও পর্যন্ত অসহ্য করে তোলেনি। জর্জ আর্কাদিও দুপুর পর্যন্ত ঘুমালো, তাই সে ডিক্রি সম্পর্কে কিছুই শুনতে পেল না যতক্ষণ না সে তার অফিসে গেল। পক্ষান্তরে তার সেক্রেটারি সকাল 8টা থেকেই আতঙ্কিত ছিল যখন মেয়র তাকে দলিলটা তৈরি করতে বলে। যাই হোক না কেন, জর্জ আর্কাদিও হতবাক হয়ে গেল পুঙ্খানুপুঙ্খ জানবার পর। এটাকে বানানো হয়েছে খুবই কঠোর শর্তাবলীতে, এর দরকার ছিল না। এটা সবসময়ের জন্যই একই ঘোষণা। তা ঠিক, জর্জ সত্য বলে স্বীকার করল। তবে বিষয়গুলো বদলেছে, আর বদলেছে শর্তাবলীও। লোকজন নিশ্চয়ই ভয় পাবে। তবুও সে পরে আবিষ্কার করল যে সময়ে সে পুল রুমে বসে তাস খেলছিল, আতঙ্কটা তেমন কোনো উৎকণ্ঠার কারণ হয়ে ওঠেনি, বরং ওটাই যেন প্রত্যেকের ভেতরেই জেগে উঠেছিল যৌথ বিজয়ের একটা নিশ্চিত প্রমাণের অনুভূতি। বিষয়গুলো বদলায়নি। জর্জ আর্কাদিও মেয়রকে টেনে বের করতে পারল না যখন সে পুলরুম ত্যাগ করল। কিন্তু ল্যাম্পনগুলো তেমন উঁচু দরের কোনো আপদ ছিল না, সে তাকে বলল। লোকজন সুখে আছে। মেয়র তাকে বাহু ধরে নিয়ে গেল। জনগণের বিরুদ্ধে কিছুই করা হয়নি, তিনি বললেন। এটা একটা রুটিন। জর্জ আর্কাদিও ছিল নৈরাশ্যের ভেতরে এবং ওইসব প্রলোভের বাইরে। মেয়র বারবার বলে চলেছিলেন দৃঢ় সংকল্পের এক পদক্ষেপে, কুচকাওয়াজের মতন মার্চ করে, যেন তিনি নিয়োজিত হয়েছেন জরুরি এক কাজে।
আর মার্চ করে হেঁটে যাবার পরবর্তীতে যে কেউই তাকে বুঝতে পারল তিনি আসলে কোথাও যাচ্ছিলেন না, অর্থাৎ ছিলেন বিজি ফর নাথিং। এটা চিরদিনের জন্য স্থায়ী হচ্ছে না, তিনি বলে চললেন। রোববারে আমরা অবশ্যই যে ভাড়টি এই ল্যাম্পুনের পেছনে রয়েছে তাকে হাজতে ভরব। যদিও আমি জানি না কেন, তবুও আমি ভাবছি যে ওটা একটা মেয়ে মানুষ। জর্জ আর্কাদিও এমনটি ভাবল না। কর্তব্য অবহেলা সত্ত্বেও তার সেক্রেটারি যে তথ্যগুলো জোগাড় করেছিল তা থেকে সে পৌঁছেছিল একটা সার্বিক উপসংহারে। ল্যাম্পুনগুলো একক কোনো ব্যক্তির কাজ নয়। তার অন্যতম কারণ এই যে তারা সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন অনুসরণ করেনি। শেষ কিছুদিনে তারা উপহার দেয় নতুন একটি প্রবণতার, ছবি আঁকার। এটা সম্ভবত একজন পুরুষ বা একজন নারী নয়, জর্জ আর্কাদিও ব্যাখ্যা করল। এরা হলো আলাদা আলাদা পুরুষ এবং আলাদা আলাদা রমণী সকল। তারা সবাই তাদের নিজ নিজ কাজ করছে। আমার জন্য বিষয়টাকে জট পাকিয়ে দিও না জর্জ, মেয়র বললেন। তোমার জানা উচিত যে প্রতিটি বিশৃঙ্খলায় যদিও অনেক লোকজন জড়িত থাকে, সেখানে কিন্তু সবসময় একজনকে দোষী সাব্যস্ত করা হয়। ওটা অ্যারিস্টটল বলেছে লেফটেন্যান্ট, জর্জ আর্কাদিও উত্তর দিল, আর যোগ করল দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, যাই হোক না কেন ব্যবস্থাটাকে আমার কাছে বাড়াবাড়ি পর্যায়ের মনে হচ্ছে। যারা ওগুলো লাগাচ্ছে তারা শুধু কারফিউ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে। ওটা কোনো ব্যাপার নয়, মেয়র বললেন। শেষ পর্যন্ত আমাদের কর্তব্য কর্তৃপক্ষের বিধিবিধান সংরক্ষণ করা। রিক্রুট পুলিশরা ব্যারাকে জড়ো হতে শুরু করেছিল। ওটার ছোট্ট আঙিনাটি ঘিরে রাখা উঁচু কংক্রিটের দেয়ালে এখানে সেখানে আটকে ছিল শুকনো রক্ত আর বুলেটের গর্ত, যা মনে করিয়ে দেয় সেই সময়টাতে যখন সেখানে বন্দীদের জন্য পর্যাপ্ত সেল ছিল না আর কয়েদিদের রাখা হতো বাইরে। সেই বিকেলে নিরস্ত্র পুলিশেরা উদ্দেশ্যহীনভাবে সেখানকার হলঘরের ভেতরে ও বারান্দায় বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছিল, এদিকে ওদিকে তাদের হাফ প্যান্টের ভেতরে। রবিরা, মেয়র দরজা থেকে চেঁচালেন, ওইসব নাবালকদের জন্যে পান করার মতন কিছু আনো। পুলিশরা পোশাক পরতে শুরু করল। রাম, সে জিজ্ঞেস করল। ইয়ার্কি যদিও না, মেয়র চেঁচালেন আর বর্মচ্ছাদিত অফিসের পথে যেতে যেতে, বরফ দেয়া পানি। নবাগতরা ধূমপান করছিল আঙ্গিনার এখানে সেখানে বসে। জর্জ আর্কাদিও তাদের পর্যবেক্ষণ করল দোতলার রেলিং থেকে। তারা কি স্বেচ্ছাসেবক? এটাই মওকা, মেয়র বললেন। আমাকে তাদের বিছানার নিচে থেকে টেনে ছেবড়ে বের করে আনতে হয়েছিল, যেন তারা বাধ্যতামূলক সেনাবাহিনীর চাকরি করছিল। তবে তাদের মনে হচ্ছে তারা বিরোধীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, সে বলল। অফিসের ভারী স্টিলের দরজাটি নিঃসৃত করল শীতল একটা নিঃশ্বাস। ওটার অর্থ তারা যুদ্ধের জন্য উত্তম, মেয়র বললেন মৃদু হাসতে হাসতে, তার ব্যক্তিগত দুর্গের ভেতরের আলোটা জ্বালিয়ে। এক প্রান্তে ছিল একটা ফৌজি ক্যাম্প খাট, বড় ডাঁটাযুক্ত একটি কাচের জগ, চেয়ারের উপরে চেটালো তলার একটি পানপাত্র, আর ফৌজি ক্যাম্প খাটের নিচে একটি চেম্বার পর। রাইফেল আর সাবমেশিন গানগুলো হেলান দিয়েছিল কংক্রিটের খালি দেয়ালে। রুমটিতে কোনো বায়ু চলাচল ছিল না, অনেক উঁচুতে থাকা বাইরের টুকি দেবার সংকীর্ণ ফুটোটি ছাড়া, যার ভেতর দিয়ে মাত্র একজন ব্যক্তির দ্বারা একই সাথে জাহাজ ঘাটা আর দুটো প্রধান সড়কের নজরদারি নিয়ন্ত্রণ রাখা সম্ভব। রুমটির অন্য প্রান্তে ছিল ডেস্ক, আর তার পাশে ছিল সিন্দুকটিও। মেয়র সিন্দুকটি খুলবার জটিল ব্যবস্থাপনার কাজে ব্যস্ত রইলেন। আর ওটা কিছুই নয়, তিনি বললেন, যদিও আমি সবগুলো রাইফেল তাদের দিতে যাচ্ছি। পুলিশটি তাদের পেছন পেছন ভেতরে এলো। মেয়র তাকে কিছু বিল দিলেন এই বলতে বলতে যেন তারা প্রত্যেকেই 2 প্যাকেট করে সিগারেট পায়। যখন তারা আবার একা হলো, তিনি জর্জ আর্কাদিওকে পুনরায় পদবি ধরে সম্বোধন করলেন। এই বিশৃঙ্খলা সম্পর্কে তোমার কি ধারণা? জর্জ গভীর এক চিন্তামগ্নতা নিয়ে উত্তর করল, একটা অর্থহীন বিপদ আর ক্ষতির ঝুঁকি সম্ভাবনা। লোকজন দাঁড়িয়ে থাকবে তাদের খোলা মুখ নিয়ে, মেয়র বললেন। তাছাড়া আমার মনে হয় এইসব হতভাগারাও জানে না রাইফেল দিয়ে কি করবে। তারা সম্ভবত সবকিছু গুলিয়ে ফেলেছে, জর্জ স্বীকার করল। তবে সেটা শেষ পর্যন্ত চিরস্থায়ী থাকবে না।
সে তার পাকস্থলীর ভেতরের অনুভূতিটাকে অবদমিত করবার উদ্দেশ্যে একটা চেষ্টা করে বলল, সাবধান লেফটেন্যান্ট, সবকিছু ধ্বংস করে ফেলো না। মেয়র তাকে অফিসের বাইরে নিল একটা জটিল ইশারার মাধ্যমে। গারল। সে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, ওদের জন্য কেবলমাত্র ব্ল্যাঙ্ক কান্ট্রিজ। যখন তারা নিচে নেমে আঙিনায় এলো, তখন বাতিগুলো জ্বলছিল যেগুলোতে দাসেরা সজোরে নিক্ষেপ করছিল নিজেদের। সেই বাল্বগুলোর ম্লান আলোর নিচে রিক্রুটরা সোডা ওয়াটার পান করছিল। আঙিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ধীরে সুস্থে পায়চারি করতে করতে, যেখানে তখনও ছোট ছোট কিছু গর্ত রয়ে গিয়েছিল বৃষ্টির বদ্ধ জলে। মেয়র তাদের পিতৃসুলভ কণ্ঠস্বরে ব্যাখ্যা করলেন কি কারণে তাদের এই মিশনটি অদ্য সন্ধ্যায় কাজ শুরু করবে। তাদেরকে দুজন করে স্থাপন করা হবে মূল মোড়গুলোতে, যে কাউকে গুলি করার নির্দেশ সহ পুরুষ অথবা মহিলা যে 3টি হল্ট নির্দেশ অমান্য করবে। তিনি সাহস আর সাবধান করে দিয়ে বললেন, মাঝরাতের পরে তারা খাবার আনবে। মেয়র আশা ব্যক্ত করলেন যে ঈশ্বরের সহায়তায় সবকিছুই কোনো রকম ঝামেলা ছাড়াই চুকে যাবে, আর তাতে শহরটি জানবে কিভাবে সঠিকভাবে মূল্যায়ন করতে হয় কর্তৃপক্ষের সামাজিক শৃঙ্খলা রক্ষার ওই প্রচেষ্টাকে। ফাদার আনহেল টেবিল থেকে উঠেছিলেন যখন ঘণ্টাঘরে 8টার ঘা পড়ল। তিনি আঙিনার বাতিটা নিভিয়ে দিলেন, হুড়কোটা ছুড়লেন আর তার দৈনিক প্রার্থনা পুস্তকে ক্রস চিহ্ন আঁকলেন ঈশ্বরের নামে। দূরে আঙিনায় একটি কলিও পাখি ডেকে উঠল। খাঁচাগুলোর পাশে কালো কাপড় জড়িয়ে বিধবা অ্যাসিস শুনল দ্বিতীয় ঘণ্টাধ্বনিটি, আর তার চোখ দুটো না খুলেই জানতে চাইল, রবার্ট তো কি এখন পর্যন্ত ভেতরে এলো? একজন চাকরানি দরজায় চৌকাঠের বিপরীতে আসন করে বসল আর উত্তর দিল যে তিনি সকাল 7টা থেকেই বিছানাতে আছেন। কয়েক মুহূর্ত আগে নোরা জাকব রেডিওর ভলিউমটা কমিয়ে দিয়ে পরমানন্দে ভেসে চলছিল ক্ষীণ সব গানের স্রোতে, যা মনে হচ্ছিল পরিষ্কার আর সুবিধামতো জায়গা থেকে ভেসে আসছে। বহু দূরের একটি কণ্ঠস্বরে মনে হলো সে একটি সত্যিকার নাম ধরে চিৎকার করল, আর কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করল। দাঁতের ডাক্তার খবরটা শোনা শেষ করেনি। তার মনে পড়ে গিয়েছিল যে আনহেলা আঙিনায় বাল্বের নিচে বসে শব্দ ধাঁধা মেলাচ্ছিল তার দিকে না তাকিয়ে। সে তাকে আদেশ করল, সদর দরজাটা বন্ধ করো আর ওটা শেষ করে তোমার ঘরে যাও। তার স্ত্রী জাগল ভয়ে চিৎকার করে। রবার্ট তো ত্রাসিস, যে বাস্তবে কি সকাল 7টায় বিছানাতে গিয়েছিল, উঠল আধা খোলা জানলা দিয়ে স্কোয়ারের দিকে তাকানোর জন্য, আর সে শুধু দেখতে পেল কালো কাঠবাদাম গাছগুলো আর শেষতম বাতিটি, যা বিধবা মতিয়ালের ঝুল বারান্দায় জ্বলছিল। তার স্ত্রী নিশি প্রদীপটি জ্বালালো আর চাপা গলায় ফিসফিস করে তাকে বিছানায় ফিরতে বলল। নিঃসঙ্গ একটি কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করেই চলল 5টার ঘণ্টা বাজার পর থেকে। গরমটা শোবার ঘরের ভেতরে স্তূপ করা খালি কানেস্তারা আর ধুলি আচ্ছাদিত বোতলগুলোর সঙ্গে কুণ্ডলি পাকাচ্ছিল। কিন্তু ডন লালো মাস্কট তার পেটের উপরে খবরের কাগজটি ছড়িয়ে রেখে নাক ডাকাচ্ছিল, আর তার চশমাটা ছিল তার কপালের উপরে। তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী ওইসব অন্য রাতগুলো স্মৃতিকাতরতায় কেঁপে ওঠে। এক টুকরো ন্যাকড়া দিয়ে অস্পষ্ট হুসহুস শব্দ করে মশা খেদালো, যে সময় সে মানসিকভাবে রাতটাকে হিসেব করল। দূরে চিৎকারগুলো, কুকুরের ঘেউ ঘেউ আর লুকানো দৌড়ের পরে নিস্তব্ধতা জায়গা দখল করল। আমি নিশ্চিত ওখানে পোরামিন আছে। ডক্টর হিরালদো তার স্ত্রীকে নির্দেশ দিল যে জরুরি ওষুধগুলো ডাক্তারি ব্যাগে রাখছিল ঘুমোতে যাবার আগে। তারা উভয়ই ভাবছিল বিধবা মতিয়ালের সম্পর্কে, যে রয়ে গেছে মৃতদেহের মতন শক্ত হয়ে আলোর বোঝার নিচে। একমাত্র ডন সাবাস মিস্টার চার্মিচেলের সঙ্গে দীর্ঘ কথোপকথনের পরে সে হারিয়ে ফেলেছিল তার সময় জ্ঞানটা। সে তখনও রয়ে গিয়েছিল তার অফিসটায়। পরের দিনের নাস্তাটা নিক্তিতে মাপছিল যখন 7তম ঘণ্টাটা বাজল, আর তার বউ শোবার ঘর থেকে আবির্ভূত হলো তার বিশৃঙ্খলিত চুলের মধ্যে ডুবে। রমণীটি থামল। এমন এক রাতে কেউ একজন অন্ধকারে মৃদু গুঞ্জন তুলল 8টার ঘণ্টা বাজবার মুহূর্তে। গম্ভীর, অপ্রত্যাহারযোগ্য আর কিছু একটা যা ক্রমাগত থুতু ছিটানোর মতন শব্দ করতে শুরু করেছিল 15 মিনিট আগে থেকে, ওটা চলে গেল পুরোপুরি।
ডক্টর হিরালদো বইটা বন্ধ করল যতক্ষণ পর্যন্ত না কারফিউয়ের বিউগলের শব্দ কম্পনটা থামল। তার স্ত্রী ব্যাগটি রাত টেবিলের ওপর রাখল, তার মুখটা দেয়ালের দিকে হেলিয়ে আর তার বাতিটা নিভালো। ডাক্তার বইটা খুলল, কিন্তু সে পড়ল না। তারা দুজনাই দমকে দমকে নিঃশ্বাস নিল। একা একা একটি শহরের ভেতর ওই সীমাহীন নিস্তব্ধতাটি রূপ বদল করে দিয়েছিল শোবার ঘরের আয়তনটিকে। তুমি কি নিয়ে ভাবছ? কিচ্ছু না, ডাক্তার উত্তর দিল। 11টা পর্যন্ত সে কোনো প্রকার মনোযোগী দিতে পারল না। তখন সে ফিরে গেল সেই একই পাতায় 8টার ঘণ্টা বাজা শুরু হবার সময় যেখানে ছিল। সে পাতাটার নিচের দিকে ভাঁজ করল আর বইটা রেখে দিল টেবিলের ওপর। তার স্ত্রী ঘুমোচ্ছে। অন্য সময় তারা দুজন শুতে যেত না ভোর পর্যন্ত। বৃথাই চিন্তা করে খুঁজে বের করার চেষ্টা করত তাদের হত্যার স্থান আর পরিস্থিতিটি। কয়েকবার বুটের শব্দ আর অস্ত্র এসে পৌঁছেছিল তাদের বাড়ির দরজায়, আর তারা উভয়ই অপেক্ষায় ছিল বিছানায় বসে, সীসার ঝাঁঝরা করা গুলির জন্য, যা ভেঙে গুড়িয়ে দেবে দরজাটিকে। বহুরাতে কিভাবে অন্তরের ভেতর থেকে পৃথক করে চিনে নিতে হয় সন্ত্রাসের অসংখ্য রূপ তা শিখবার পরে তারা জেগে থাকত তাদের মাথাটা বালিশে গুজে দিয়ে গোপন ইস্তেহারে চড়ে ছড়িয়ে পড়বে বলে। এক ভোরে তারা শুনতে পায় সেই একই গোপন প্রস্তুতি, যার আগে ছিল সেরেনাত আর তারপর মেয়রের ক্লান্ত কণ্ঠস্বর। ওখানে নয়। সে কোনো বিষয়ে কিছুতে গোলমাল পাকাচ্ছে না। আর ডাক্তার হিরালদো ল্যাম্পটা নিভিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করল। মাঝরাতের পর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। নরসুন্দরটি আর তার আরেকজন রিক্রুট সঙ্গীর দায়িত্বে ছিল জাহাজঘাটার পাশে একটি মোড়ের। তারা তাদের কর্তব্যস্থল পরিত্যাগ করে আশ্রয় খুঁজে নেয় মিস্টার বেঞ্জামিনের দোকানের ছাদের নিচে। নরসুন্দরটি একটি সিগারেট জ্বালালো আর দেশলাইয়ের আলোতে রাইফেলটা পরীক্ষা করল। ওটা ছিল একটা নতুন অস্ত্র। এটা মেড ইন ইউএসএ, সে বলল। তার সঙ্গে পরপর কয়েকটা দেশলাইয়ের কাঠি জ্বালালো তার কার্বাইনটার ব্র্যান্ড অনুসন্ধানে। কিন্তু সে ওটা খুঁজে পেল না। প্রলম্বিত ছাদের পাশের একটা জল নিষ্কাশনের নালা ভেঙে পড়ল অস্ত্রটির বাটের ওপর, ফলে তৈরি হলো সংঘর্ষের একটা ফাঁকা আওয়াজ। আন্দ্রে শালা, সে বিড়বিড় করে বলল, তার হাতার সাহায্যে ওটাকে শুকাতে শুকাতে। আমাদের দুজন এখানে, প্রত্যেকে একটি করে রাইফেল সহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। নিভে যাওয়া শহরের ভেতরে প্রলম্বিত ছাদ থেকে জল পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দই উপলব্ধি করতে পারল না সে। আমাদের রয়েছে 9 জন, নরসুন্দরটি বলল। মেয়রের দিকে তারা 7 জন, তবে তাদের 3 জন ব্যারাকের হাজতে বন্দী। খানিক আগে আমিও ওই একই বিষয়টা ভাবছিলাম, অন্যজন বলল। মেয়রের ফ্ল্যাশলাইট তাদেরকে ক্ষমাহীনভাবে দৃশ্যমান করে তুলল। দেয়ালের দিকে গুটিসুটি মেরে চেষ্টা করছিল জলপতন থেকে তাদের অস্ত্রগুলোকে রক্ষা করতে, যা আছড়ে পড়ছিল গুলি খাওয়া পাখির মতন। তারা তাকে শনাক্ত করতে পারল যখন তিনি আলোটা নেভালেন আর প্রলম্বিত কার্নিশের নিচে এলেন। তিনি পরেছিলেন একটা ট্রেঞ্চ কোট আর তার কাঁধের ওপরে ঝোলানো ছিল সাবমেশিন গানটা। একজন পুলিশ ছিল তার সাথে। ঘড়িটা দেখবার পরে, যেটা তার ডান হাতে পড়া ছিল, তিনি পুলিশটাকে নির্দেশ দিলেন, ব্যারাকে যাও আর দেখো খাবারের কি ঘটল। সেই একই শৌর্যবীর্যে যেভাবে তিনি দিয়ে থাকতেন লড়াইয়ের নির্দেশ, তা নিয়ে পুলিশটি অদৃশ্য হলো বৃষ্টির ভেতরে। তারপর তিনি মাটিতে বসলেন নতুন সদস্যদের পাশে। কোনো ঝামেলা? তিনি জিজ্ঞেস করলেন। না, কিচ্ছু না, উত্তর দিল নরসুন্দরটি। অন্য সদস্যটি মেয়রকে একটা সিগারেট অফার করল তারটা ধরাবার আগে। মেয়র তা প্রত্যাখ্যান করলেন। আপনি আমাদের এতে কতদিন রাখতে যাচ্ছেন, লেফটেন্যান্ট? আমি জানি না, মেয়র বললেন। এখনকার মতন কারফিউটা শেষ হওয়া পর্যন্ত। আমরা দেখব আগামীকাল কি ঘটে। 5টা পর্যন্ত, নরসুন্দরটি অকস্মাৎ উক্তি করল। আহ না, অন্যজন বলল। বৃষ্টির ঝরঝর শব্দের ভেতর দিয়ে তাদের কাছে এসে পৌঁছালো একটা কুকুর লড়াইয়ের শোরগোল। মেয়র অপেক্ষা করলেন তুমুল ঘেউ ঘেউটি থেমে যাওয়া আর সেখানে একাকী একটি ঘেউ ঘেউয়ের ডাক শোনা পর্যন্ত। তিনি নতুন সদস্যদের দিকে ঘুরলেন একটা বিষণ্ণ বাতাসের আবহে। আমার কথা বলো না, আমি আমার অর্ধেক জীবন কাটিয়েছি এই বিশৃঙ্খলার ভেতরে, বললেন তিনি। আমি ঘুমের অভাবে ভেঙে পড়ছি। কোনো যুক্তি নেই, নরসুন্দরটি বলল। এটার কোনো আগামাথা লেজ কিছুই নেই।
এটা এমন কিছুর মতন যা মাগিরা করে থাকে। আমিও একই জিনিসটা ভাবতে শুরু করেছি। মেয়র দীর্ঘশ্বাস ফেললেন। পুলিশটি তাদের জানানোর জন্য ফিরে এলো যে তারা খাবার বিতরণ করার জন্য বৃষ্টিটা থামার অপেক্ষায় আছে। তারপর সে বিলি করলো আরেকটা সংবাদ। একজন রমণী পাস ছাড়া ধরা পড়েছে। মেয়রের জন্য অপেক্ষা করছে ব্যারাকে। ওটা ছিল ক্যাসান্ড্রা। সে ঘুমাচ্ছিল ভাত চেয়ারটার ভেতরে, রাবারের আস্তিনবিহীন ঊর্ধ্বাঙ্গের জামার মধ্যে জড়িয়ে ছোট রুমটার ভেতরে, যা আলোকিত ছিল ঝুল বারান্দার শোকার্ত বাল্বের আলোয়। মেয়র তার নাকটা টিপলেন। সে চাপা একটি আর্তনাদ করে বেপরাও হয়ে ওঠার শুরুতে থরথর করে কেঁপে উঠল, আর তার চোখ দুটো খুলল। আমি স্বপ্ন দেখছিলাম, সে বলল। মেয়র রুমের বাতিটা জ্বালালেন। ক্যাসান্ড্রা তার হাত দিয়ে চোখ দুটো বাঁচাতে খানিক মোচড়ালো, বিড়বিড় করল রাগে। আর তার এক মুহূর্তের ভেতরে মেয়র তার রূপলি নখগুলো ভোগ করলেন, আর তার কামানো বগল দুটিকেও। আপনি বেশ ভালো, সে বলল। আমি 11টা থেকে এখানে আছি। আমি আশা করেছিলাম তোমাকে রুমে দেখবার, মেয়র কৈফিয়ত দিল। আমার পাস ছিল না। তার চুলগুলো দুরাত আগে ছিল তামাটে, কিন্তু তখন ছিল ধূসর রূপালি। আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম। মেয়র মৃদু হাসলেন, আর রেনকোটটা ঝোলানোর পরে তিনি তার পাশে জায়গা নিলেন। আমি আশা করেছিলাম তারা ভেবে থাকবে না যে তুমি তাদের একজন যে কাগজগুলো ঝোলাচ্ছে। রমণীটি তার নিরুদ্বেগ মেজাজ পুনরুদ্ধার করে ফেলেছিল। আমার ইচ্ছায় তারা ছিল, ক্যাসান্ড্রা উত্তর দিল। আমি পূজা করি প্রচণ্ড আবেগের। হঠাৎ মেয়রের মনে হলো তিনি নিজেকে হারিয়ে ফেলছেন রুমটার ভেতরে। অরক্ষিত হাওয়ার অভিলাষে তার হাঁটুটা ভেঙে তিনি ফিসফিস করলেন, তুমি অবশ্যই আমাকে অনুগ্রহ করেছ। ক্যাসান্ড্রা তাকে তন্ন তন্ন করে পরীক্ষা করল। শুধু আমাদের দুজনার মধ্যে, মেয়র বলে চললেন। আমি তোমাকে চাই তাসটা বেটে দেখবার জন্য, যদি এটা বের করা সম্ভব হয় কে এই বিশৃঙ্খলার জন্য দায়ী। ক্যাসান্ড্রা তার মাথাটা অন্যদিকে ফেরালো। আমি বুঝতে পারলাম। সে মুহূর্তকাল নীরব থেকে বলল। মেয়র তাকে পীড়াপিড়ি করলেন, আমি এটা করছি তোমাদের লোকজনদের জন্যে, যে কোনো কিছুর চেয়ে বেশি। সে হ্যাঁসূচক মাথা নোয়ালো। আমি ইতোমধ্যে এটা করেছি। মেয়র তার উৎকণ্ঠা লুকোতে পারলেন না। এটা খুবই অদ্ভুত। ক্যাসান্ড্রা চালিয়ে গেল গণনা করবার আগাড়ুম বাগাড়ুমে। চিহ্নগুলো এতই স্পষ্ট ছিল যে আমি ভয় পেয়েছিলাম ওদের টেবিলের ওপরে দেখতে পেয়ে। এমনকি তার শ্বাস প্রশ্বাস হয়ে পড়েছিল প্রভাবিত। কে ওটা? ওটা পুরো শহর, আর ওটা কেউ না।